নমস্কার, ঋতব্রতর সাথে কিছুক্ষণ এই চ্যানেলের আরেকটি নতুন পর্বে সবাইকে স্বাগত জানাই। দেখুন, গত 27শে জুন একটা অভিযোগ সামনে আসে। সেই অভিযোগের তীর মুখ হচ্ছে আমাদের যে পানিহাটির বিধায়িকা রয়েছেন রত্না দেবনাথ, তার স্বামী, তার দিকে, যিনি অভয়ের বাবা। তো তার বিরুদ্ধে কি অভিযোগ? পানিহাটিতে একটা মহোৎসব হয়, দণ্ড মহোৎসব। এটা 510 বছরের একটা প্রাচীন উৎসব, খুব বিখ্যাত উৎসব। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু মন্দিরে এটা অনুষ্ঠিত হয়। তো সেখানে স্বাভাবিকভাবে লক্ষ লক্ষ মানুষের সমাগম হয় এবং প্রচুর টাকা যেহেতু জমা পড়ে, তো সেটা নিয়ে অভিযোগ হচ্ছে রত্না দেবনাথের স্বামী নাকি মন্দিরের পুরোহিত বঙ্কুবিহারী মুখার্জিকে নির্দেশ দিয়েছেন যে বাইরে ভেতরে যত ক্যাশ বাক্স থাকবে, যেখানে টাকাটা আসে জমা হয়, সেটা নাকি তার বাড়িতে গিয়ে গুনতে হবে, অন্য কোথাও এই টাকা গোনা যাবে না। এবং তিনি এও জানতে চান যে চাবি কার কাছে থাকে এই প্রণামী বাক্সগুলো। অর্থাৎ সার্বিকভাবে সেই টাকাটা তিনি আত্মস্থ করতে চান, এই মর্মেই একটা অভিযোগ সামনে আসে। তো স্বাভাবিকভাবেই শেখরবাবু অর্থাৎ রত্না দেবনাথের যে স্বামী, তার কাছে বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানতে চাওয়া হয় এবং তিনি বলেন যে এরকম কোনো কথা আমি বলিনি। কমিটির যদি কেউ বলে থাকে সেটা আলাদা কথা, কিন্তু আমি বলিনি আমার বাড়িতে গিয়ে এসব গুনতে হবে। আমি যেটা বলেছি, যেহেতু এই টাকা নিয়ে এবং এই টাকার নয় ছয় নিয়ে একটা অভিযোগ রয়েছে, সেই জন্য একটা ট্রাস্টি বোর্ড গঠন করে তার মাধ্যমেই এই টাকার গণনা করা উচিত, সেটা আমি বলেছি এবং সেই মর্মেই আমি একটা আদেশ বা নির্দেশ দিয়েছি। সুতরাং কোনোভাবেই এই টাকাটা আমাদের বাড়িতে গিয়ে গুনতে হবে আমি এই কথা বলিনি। অর্থাৎ তিনি রাইটে এই ব্যাপারটিকে বা এই অভিযোগটিকে নস্যাৎ করেছেন। যিনি পুরোহিত, যাকে নাকি অভয়ের বাবা এই কথাগুলো বলেছেন, তিনি বলেছেন যে তিনি গত 58 বছরে এখানে রয়েছেন, কিন্তু এরকম কেউ বলেনি। এবং তিনি নাকি অভয়ের বাবাকে এটাও জানিয়েছিলেন যদি সত্যি সত্যি তার বাড়ি থেকে টাকা গুনতে হয়, তার নির্দেশ যেহেতু রত্না দেবনাথ বিধায়িকা, তাকে দিতে হবে, লিখিতভাবে দিতে হবে। তো এরকম ক্রিয়া প্রতিক্রিয়া চলেছে। মূলত অভিযোগটি এসেছে পুরোহিতের তরফ থেকেই। আর অভিযোগ যার বিরুদ্ধে, তার নাম শেখর দেবনাথ, যিনি রত্না দেবনাথের হাজব্যান্ড। তো এই বিষয়ে বিধায়িকার কাছেও তার প্রতিক্রিয়া জানতে চাওয়া হয় এবং তিনি বলেন যে এটা সম্পূর্ণভাবে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত একটা অভিযোগ। এখানে তার এবং তার হাজব্যান্ডের যে ভাবমূর্তি, সেটা কলুষিত করবার চেষ্টা করা হয়েছে এবং ভবিষ্যতে যদি এটার চেষ্টা জারি থাকে তবে তিনি চুপ করে বসে থাকবেন না, ইত্যাদি ইত্যাদি তিনি নানা অভিযোগ করেছেন। এবং তাদের বিরুদ্ধে যে অভিযোগটা এসছে এই প্রণামী বাক্সের ব্যাপারে, সেটাকে তিনি তার স্বামীর মতোই নস্যাৎ করে দিয়েছেন। এবার যে মন্দির কমিটি, তার একজন বেশ ধামাধারী সদস্য কিশোর কর, তিনি বলেছেন যে এটা একটা ভুল বোঝাবুঝি ছাড়া কিছু নয়। মজার কথা, রত্না দেবনাথ এবং তার স্বামীর বিরুদ্ধে যে অভিযোগটি উঠেছিল, সবটাই কিন্তু কোনো একজন মারফত সামনে এসেছিল এবং এখনও কিন্তু থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। সুতরাং এতই যদি অকাট্য প্রমাণ থাকে, তাহলে থানায় অভিযোগ হচ্ছে না কেন বা এটা নিয়ে প্রসেসিং হচ্ছে না কেন, এটা কিন্তু একটা বিষয়। তো সেই সূত্র ধরেই আসবো আজকের মূল বিষয়টায়, যে রত্না দেবনাথ এবং তার স্বামী, তারা কি রাজনীতির পঙ্কি লাবর্তে ক্রমশ ফেঁসে যাচ্ছেন? বিষয়টি ভেবে দেখবার প্রয়োজন রয়েছে। তারা কিন্তু অনেককে নিজেদের শত্রু বানিয়ে ফেলেছেন। প্রথমত, এমন একটি পলিটিক্যাল পার্টি যারা দাবি করে যে রাত জাগা আন্দোলন তারাই করেছিল। রাত জাগা আন্দোলন কোনো পলিটিক্যাল পার্টি করেনি। রাত জাগা আন্দোলন পশ্চিমবঙ্গের অগণিত সাধারণ মানুষ করেছিল, যারা হয়তো বেশিরভাগই কোনো পলিটিক্যাল পার্টির মেম্বারই নয়। এবং যদি পলিটিক্যাল পার্টির মেম্বারও হন, সেখানে সিপিএমেরও মেম্বার ছিল, তৃণমূলেরও মেম্বার ছিল, বিজেপিরও মেম্বার ছিল, সব ধরনের পলিটিক্যাল পার্টিরই মেম্বার ছিল। কারণ অভয়ের ব্যাপারটি বাংলার মায়ের অপমান ছিল এবং বাংলার প্রতিটি শিরা উপশিরায় এর বিরুদ্ধে কিন্তু একটা প্রতিবাদ দেখা দিয়েছিল। সব শ্রেণীর মানুষ গর্জে উঠেছিল। না হলে এত জমায়েত হতো না যদি একটা পলিটিক্যাল পার্টি এই ব্যাপারটাকে হ্যান্ডেল করতো। এটা কোনো পলিটিক্যাল পার্টির প্রতিরোধ ছিল না এবং কেউ যদি হাইজ্যাক করার চেষ্টাও করে, সেটা যথার্থ হবে না। সুতরাং
তাদের একটা রাগ আছে, কারণ তারা ভেবেছিল যে এটা নিয়ে গিমিক করে পলিটিক্যাল অ্যাডভান্টেজ পাবে 2026-এর বিধানসভায় ভোটে, বিশেষ করে পানিহাটিতে তো পাবেই, সেখানে তারা 3 নম্বরে গিয়েছে। সুতরাং তাদের একটা রাগ আছে। এখন তাদের সোশ্যাল মিডিয়া বাহিনী খুব সক্রিয়, এবং সেই জন্য কোনো একটা চ্যুতি দেখলেই বা কোনো একটা পয়েন্ট পেলেই তারা অভয়ার মায়ের বিরুদ্ধে গর্জে ওঠে, এবং তার বিরুদ্ধে একটা ধারাবাহিক ক্যাম্পেইন কিন্তু তারা চালিয়ে যাচ্ছে আর কি। আমরা ভেবেছিলাম আমাদের দিকে এই ফেভারটা আসবে, চলে গেল বিজেপির দিকে, এই বিষয়ে তাদের একটা রাগ আছে। তৃণমূল কংগ্রেসের রাগ থাকা স্বাভাবিক, কারণ তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর, তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক পানিহাটি, তাদের বিরুদ্ধে অভয়ের মার অভিযোগ আছে, মমতা ব্যানার্জির বিরুদ্ধে অভিযোগ আছে তার, এবং তিনি এই ব্যাপারে খুব ভোকাল, তিনি বারবার বলেছেন। সুতরাং তৃণমূল কংগ্রেস মুখে না বললেও তৃণমূল কংগ্রেসের তো ওনার ওপর একটা ক্ষোভ আছেই, সেটা স্বাভাবিক। এবার আসছি বিজেপি পার্টির ভেতরেও কিন্তু রত্না দেবনাথের অবস্থানটা একটু নড়বড়ে লাগছে। তার কারণ হচ্ছে পানিহাটির যারা আদি বিজেপি রয়েছে, এবং তার মধ্যে বেশ কিছু লোকজন, এবং এমন একজন যিনি কংগ্রেস ছেড়ে বিজেপিতে এসেছিলেন, একবার বিধানসভায় প্রতিনিধিত্বও করেছিলেন, তিনিও অভয়ের মা সম্বন্ধে বিশেষ সদয় নন, এবং তিনি এই সমস্ত ব্যাপার নিয়ে বেশ কাটাছাড়া করা পছন্দ করেন এবং কথাগুলো ভাসিয়ে দেন। সুতরাং তারও একটা সুপ্ত রাগ আছে, তিনি সিটটা পেলেন না, এবং রত্না দেবনাথ পানিহাটি থেকে 28,000, প্রায় 29,000 ভোটে জিতে গেলেন। সেটাও অনেক, হয়তো ওখানকার লোকাল বিজেপি লোকদের, বিশেষ করে যারা দলবদলু বিজেপি, কংগ্রেস থেকে বা অন্য কোনো পার্টি থেকে এসেছেন, তাদের খুব একটা ভালো লাগার কথা নয়, কারণ তাদের যে জিনিসটা প্রাপ্য ছিল এই বিজেপির ভরা বাজারে, সেটা তারা পাচ্ছেন না, বিধায়ক পদ তাদের জোটেনি কপালে। সুতরাং তাদেরও একটা রাগ আছে। এবং আরেকটা বিষয়, অভয়ের মা তো নিজের মেয়ের বিচার সম্বন্ধে ভোকাল হবেন, এটা স্বাভাবিক, এবং সেখানে তিনি এটাও বলেছেন যে 2 মাস হতে চললো, এখনও কেন বিচার হলো না। অর্থাৎ তিনি কিন্তু নিজের সরকারের বিরুদ্ধেও একটা প্রচ্ছন্ন অভিব্যক্তি প্রকাশ করেছেন, এবং তিনি নিজের মেয়ের বিচার পেতে মরিয়া, এটা খুব স্বাভাবিক ব্যাপার। তো সেক্ষেত্রে স্বাভাবিকভাবেই তার বিরুদ্ধে কিছু ক্ষোভ থাকবে, এবং এইভাবে তিনি সব পার্টির সব লোকজনকেই প্রায় নিজের শত্রু বানিয়ে ফেলেছে। এবং তারা তো সিজনড পলিটিশিয়ান নয়, মাইকের সামনে কী করে কথা বলতে হয়। পলিটিক্স তো একটা এখন কুটিলতার জায়গা হয়ে গেছে, রাজনীতি একটা কুটিলতার জায়গা হয়ে গেছে। তো সেখানে সারল্য বলে কিছু নেই, সেখানে কে কীভাবে কথা বলবে, কে কীভাবে মেপে মেপে চলবে, সেরকম একটা ট্রেনিং এদের থাকে। কিন্তু যারা মধ্যবিত্ত পরিবার থেকে রাজনীতিতে যায়, এরকম একটা ইস্যুর পরবর্তী সময়, তাদের তো সেই ট্রেনিংটা থাকে না, সেই জন্য মাইকের সামনে তারা গড়বড় করে ফেলেন, তারা অত পারফেক্ট হন না, তারা অত মেপে মেপে কথা বলতে পারেন না, তারা সবার মন জুগিয়ে চলতে পারেন না। সুতরাং রাজনীতির যে আবহটা, সেটা তো একটু অন্যরকম, জটিল, সেখানে সারল্যের কোনো জায়গা নেই, এবং সেই কারণেই কিন্তু আমার মনে হচ্ছে তিনি বারবার টার্গেট হচ্ছেন। তার বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থাকে, অবশ্যই থাকতে পারে, আমি তাকে ব্যক্তিগতভাবে চিনি না, তারা কেমন মানুষ জানি না, কিন্তু সেই অভিযোগের একটা প্রপার চ্যানেল তো থাকবে, সেটাকে এক্সিকিউট করবার একটা প্রপার চ্যানেল থাকবে, যে থানায় সেটা তার নামে এফআইআর হবে, তার বিরুদ্ধে তদন্ত হবে, এবং যদি তদন্ত সত্যি প্রমাণিত হয়, যে শাস্তি বিধান রয়েছে সেটা দেওয়া হবে। কিন্তু এভাবে যে তার বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় সব ধরনের পার্টি থেকে একটা তীব্র আক্রমণ তার উপর করা হচ্ছে, তার কারণটা কি? তিনি মধ্যবিত্ত পরিবার থেকে এসেছেন, তিনি নিজের মেয়ের বিচার চাইতে এসেছেন বলে, নাকি তিনি এত তাড়াতাড়ি একবারেই বিধায়িকা হয়ে গেলেন, সেটা অনেকের অপছন্দ হলো, তিনি চক্ষুশূল হয়ে উঠলেন, তার কারণটা কি? সেই জন্য আমার বারবার মনে হয়, প্রথম থেকেই মনে হচ্ছে যে তিনি কিন্তু রাজনীতির পঙ্কিল আবর্তে ফেসে গিয়েছেন। মেয়ের বিচারের সাথে সাথে এটা তার কাছে একটা চ্যালেঞ্জ ছিল, তার সাথে আরেকটা চ্যালেঞ্জ যুক্ত হয়েছে যে এই পঙ্কিল আবর্তে তিনি কিভাবে নিজেকে সেফ রাখবেন, এই যে রাজনীতির নোংরামি, সেটা থেকে নিজেকে কী করে আলাদা করে রাখবেন, সেটাও একটা বিষয়। ইতিমধ্যে তিনি তার মেয়ের বিচারের অনেক অসঙ্গতি নিয়ে অনেক কথা বলেছেন, তার ভিসারার রিপোর্ট নাকি চেঞ্জ করা হয়েছিল তার মেয়ের, যেটা খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয়, পুরো তদন্তের অভিমুখই বদলে যেতে পারে, এবং সিবিআই নাকি সেই বিষয়ে কোনো সেটাকে কোনো ধর্তব্যের মধ্যেই আনেনি। এই অনেক কিছু কিন্তু এখন সামনে আসছে খবর। সুতরাং আলটিমেটলি অভয়া বিচার পান কি পান না,
সেটার দিকে আমরা সবাই তাকিয়ে থাকবো। একটা কথা মাথায় রাখতে হবে, অভয়ার বিচারের জন্য আমরা যতই চিৎকার করি না কেন, অভয়ার যদি বিচার হয় আমরা যতটা বেশি খুশি হব, তার মা বাবা কিন্তু এই পৃথিবীতে সব থেকে বেশি খুশি হবে। কারণ যা গেছে তাদের গেছে। প্রত্যেক দিন রাতে মেয়ের স্মৃতির সাথে তাদের যুদ্ধ করতে হচ্ছে, আমাদের নয়। আমরা তো ওপর থেকে কিছু ডায়লগ বক্তব্য এগুলো লাগছি, আর যারা পলিটিক্স করেন নিজেদের রাজনৈতিক লাভ ছাড়া তো তারা কিছু বোঝেন না। তাদের কাছে প্রত্যেকটা ঘটনাই হচ্ছে একটা ইস্যু। তো সেই ইস্যু নিয়ে তারা সুখে রয়েছে। সেই ইস্যু যদি পলিটিক্যাল ডিভিডেন্ড দেয়, তারা বলবে বাহ ক্যা বাত হে, তো সেই ইস্যু নিয়ে ঝাঁপিয়ে পড়বেন। যদি পলিটিক্যাল ডিভিডেন্ড না দেয়, তবে সেই ইস্যু নিয়ে তারা এখন আর পা বাড়াবে না। ঠিক আছে, তো অভয়ার কেসেও তো দেখছি যে ভোটের আগে এত বিপ্লবীর এত কথা ছিল, ভোটের পর আর বিচার নিয়ে কেউ কথা বলছে না। সুতরাং এই বিষয়টাও আমাদের মাথায় রাখতে হবে যে অভয়ার কেসটা কিন্তু একটা ব্যতিক্রমী কেস। তার মাকে বা তার বাবাকে আক্রমণ করবার আগে অন্তত অভয়ার মুখটি আমাদের মনে রাখা উচিত, এবং তার সাথে কি হয়েছে, তার বাবা মার উপর দিয়ে কী হয়েছে সেটা মনে রাখা উচিত। যদি কোনো অপরাধ সংগঠিত করেন তারা, অবশ্যই আইনের আওতায় এনে তাদের বিচার হবে। কিন্তু সোশ্যাল মিডিয়া তাদের ধারাবাহিক আক্রমণে মাধ্যমে তাদেরকে আরও অসহায় করে তোলা, তাদের জীবনকে আরও দুর্বিষহ করে তোলা, এমনিতেই তাদের জীবন অলমোস্ট শেষ, তারপর আরও দুর্বিষহ করে তোলা, আমার মনে হয় এটা কোনো যৌক্তিক কাজ তো হচ্ছে না। এই ছিল আজকের পর্ব। এই বিষয়ে আপনার কি মতামত অবশ্যই জানাবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।